এরা কিন্তু এখানে এসে পোশাক ভাড়ায় নিয়ে ছবি তুলছে, এমনকি ফরেনাররাও বাদ যায় নাই। যদি এই পাথরটা মাথার উপরে পড়ে তাহলে তো পুরো শেষ। কিছু কিছু জায়গায় কৃত্রিমভাবে পাথর কেটে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, আর প্রতিদিন যে কত শত মানুষ এই জায়গাটি দেখতে আসে তার কোনো হিসাব নেই। সিটিটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম মেঘে ঢেকে গেছে। সারা বছর ঠান্ডা আবহাওয়া, প্রকৃতি, সাধারণ মানুষের জনজীবন, ঐতিহ্য ও সংস্কৃতি থেকে শুরু করে কি নেই এখানে। আর বাংলাদেশ থেকে কাছে হয় বাংলাদেশিদের কাছেও এই জায়গাটি খুবই জনপ্রিয়। বলছি দার্জিলিং এর কথা। আজকে সারাদিন দার্জিলিং এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে, এবং সেই সাথে শোনাবো আমার দার্জিলিং ভ্রমণ গল্প। শুভ সকাল সবাইকে। দার্জিলিংয়ে আজকে প্রথম সকাল। গতকাল রাতে এসে এই রুমটায় উঠেছিলাম, ওই টাইমে ভিউটা কেমন ছিল দেখতে পারি নাই, বাট আজকে সকালে যখন এই জানালা দিয়ে তাকালাম, ভাই বিশ্বাস করেন আমি কি বলবো, এই যে এই জানালা দিয়ে এখনো দেখা যাচ্ছে, ওই সামনেই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। আমি জুম করে দেখাবো আপনাদের, একদম ক্লিয়ার রুম থেকে দেখতে পাচ্ছি যে এখানে দার্জিলিংয়ে এসে মানুষ টাইগার হিলে যায়। একদম ভোরবেলা থেকে সবাই অপেক্ষা করে যে কখন দেখা দিবে এই কাঞ্চনজঙ্ঘার। সেই কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাচ্ছি আমার রুম থেকে। তো এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে আমার জানা নাই। যাই হোক, এখন ব্রেকফাস্ট করব, দেন ব্রেকফাস্ট করে আজকে মেইনলি দার্জিলিং সাইট সিন করব। এ হচ্ছে আমাদের হোটেলের বাহিরটা। ছোট্ট একটা জায়গার মধ্যে তারা অনেক ধরনের পাতাবাহার আর ফুলের গাছ লাগিয়েছে, যেটা সকালবেলায় খুব রিফ্রেশিং একটা ব্যাপার ছিল। আর এটা হচ্ছে দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে গাড়ি নিয়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। এই শহরে অনেক চায়ের দোকান পাবেন, আর দার্জিলিং চায়ের জন্য কিন্তু অনেক বিখ্যাত। তো ভিউয়ার্স, আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের দিনের প্রথম স্পট, জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। দার্জিলিং শহর থেকে চাইলে পায়ে হেঁটেও এই টেম্পল এবং পিচ প্যাগোডা দেখতে আসা যায়। আর মন্দিরটি জাপানি স্থাপত্য শৈলীতে নির্মিত। যেহেতু এটা একটা জাপানিজ টেম্পল, তাই এখানে জাপানিজ ভাষাতেই কিছু একটা লেখা আছে, বাট পরে কিছুই আসলে বোঝা যাচ্ছে না। দার্জিলিং আসার পর যেটা সব থেকে বেশি এনজয় করছি সেটা হচ্ছে এখানকার ওয়েদার। কখনো মেঘ এসে রাস্তাঘাট আশেপাশে সব কিছু ঢেকে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। এখানকার পরিবেশটাও দারুণ। অনেক বড় বড় পাইন ট্রি আছে এখানে, যেগুলো দেখলে তাকায় থাকবেন যে এত বড় পাইন গাছ এখানে। চারপাশে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন কিনা জানি না। টেম্পল পর্যন্ত আসার জন্য এই যে পরিমাণ সিঁড়ি উপরে উঠতে হয়, আরো কিছু স্টেপ আছে, দেন উপর থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায় চারপাশের। বাট এখন সবই মেঘে ঢাকা। তাও এখন মেঘ অলরেডি কাটতে শুরু করছে, কিছুটা ক্লিয়ার হয়েছে ওই পাশটা, একটু আগে সেটাও দেখা যাচ্ছিল না। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যায়। এগুলো হচ্ছে পাইন গাছ। কিছুক্ষণ আগে মেঘ এখানেও চলে এসেছিল। আর আমাদের গাড়ি ভাড়ার বিষয়টা বলি, আমরা আজকে সারা দিনের জন্য আমাদের গাড়িটা রিজার্ভ করেছি 3500 রুপিতে। 8 জন করে বসা যায়, মোটামুটি 4-5টা স্পট ঘুরে দেখাবে। এই প্যাগোডায় বুদ্ধের 4টি অবতার চরিত্র আছে, যা বিশ্ব শান্তির প্রতীক হিসেবে স্থাপিত রয়েছে। দার্জিলিং শহরের ভিতর দিয়ে এমন আঁকাবাঁকা ভাবে চলে গেছে ট্রেন লাইন, আর এই লাইন দিয়েই ধোঁয়া উড়াতে উড়াতে একটু পরপর চলাচল করে টয় ট্রেন। ছোটবেলা থেকে এই ট্রেনগুলোকে কতই না দেখেছি বলিউড মুভিতে, তবে আজ বাস্তবেই প্রথম চোখের সামনে দেখছি টয় ট্রেন এবং শুনতে পাচ্ছি হুইসেলের শব্দ। সত্যি এক দারুণ অভিজ্ঞতা। দার্জিলিং শহর পুরোটাই পাহাড়ের উপরে, তাই শহর ছেড়ে খানিকটা বের হলেই দেখতে পাওয়া যায় এমন পাহাড়ের ভিউ। পাহাড়ি জমিতেই অসংখ্য অগণিত চা বাগান রয়েছে এই অঞ্চলে। তবে এখন শুধু আর ভিউ দেখে মন ভরছে না, তাই ড্রাইভার দাদাকে বলে ছোট্ট একটা ব্রেক দিলাম। যাওয়ার পথে সুন্দর একটা জায়গায় যাত্রা বিরতি দিলাম। আর দার্জিলিংয়ে কিন্তু অনেক চা বাগান আছে, দেখেন আমার চারপাশে এগুলো সবই কিন্তু চা বাগান। এই পাশে আছে, এই পাশে আছে, আবার যদি ওই পাশে যাই ওই পাশেও চা বাগান আছে।
আসলে চা বাগানের সৌন্দর্য, তারপরে মেঘের এরকম খেলা দেখতে পারবেন সারাদিন, এই সবই চলে দার্জিলিংয়ে। চা বাগানের মধ্যে দিয়েই সুন্দর হাঁটার জায়গা, অনেকেই হাঁটছে এর মধ্যে। তারপরে সিটিটা দেখেন একদম মেঘে ঢেকে গেছে, সিটির মধ্যে একদম মেঘ ঢুকে যায়। আমরা যখন হোটেলে ছিলাম সকালবেলা এসে দেখি যে জানালা দিয়ে মেঘ ঢুকছে, ওই পাশেও কিন্তু দেখেন সিটিটা একদম মেঘের মধ্যেই কিন্তু ঢুকে আছে। সকাল থেকে অনেক মেঘ ছিল, কুয়াশা ছিল, ঠান্ডা একটা পরিবেশ ছিল। কিছুক্ষণ আগেই এই রোদটা উঠেছে, মিষ্টি এই রোদ গায়ে এসে লাগার পরে এটাও ভালো লাগছে। ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি শুধু, আর কোনো সাউন্ড নেই এখানে। দার্জিলিংয়ের চায়ের সাথে বিশ্বের অন্য কোনো চায়ের কখনোই তুলনা করা যায় না, কারণ এই চায় মস্কাটেল সুবাস পাওয়া যায়, যা হালকা আঙ্গুর বা মধুর মতো গন্ধযুক্ত, তাই স্বাদেও অতুলনীয়। সেই 1841 সালে ব্রিটিশ আমল থেকে দার্জিলিংয়ে চায়ের উৎপত্তি, যা শতাব্দীর বেশি সময় ধরে বিশ্ববাজারে এখনও জনপ্রিয়। এখন আসলাম রক গার্ডেনে, গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। এই পাশে কিছু দোকানপাট আছে, আর আমি এখন যাব একদম প্যাক করে করে যতটুকু উপর পর্যন্ত যাওয়া যায়। ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছেন, একদম ওই উপর থেকে নেমে আসছে এই ঝর্ণাটা, খুবই সুন্দর। দুই পাশ দিয়ে পানি পড়ছে, সামনে একটা ব্রিজও আছে, এই যে একটা ব্রিজ আর ওই যে একটা ব্রিজ। বাট এখানে কড়াকড়ি একটু রেস্ট্রিকশনস আছে, এখানে প্লাস্টিকের কোনো কিছু ফেলা যাবে না, পলিথিন, বোতল এসব কোনো কিছু ফেলা যাবে না। ঝর্ণাতে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পানি আছে এখানে। এখানে ঢোকার জন্য 20 রুপি করে কিন্তু এন্ট্রি ফি আছে। টিকিট কাউন্টারটা এই পাশেই, এখান থেকে টিকিট কিনে আপনারা ভিতরে ঢুকে ঝর্ণার সামনে ছবি টবি সবই তুলতে পারবেন। এখন উপরের দিকে উঠতে শুরু করেছি, আর এই দেখেন কত সুন্দর গাছ, ফুলগুলোর কালার কত সুন্দর লাগছে। এই পাশে অনেক ফুল, আসলে ফুলের মধ্যে আসলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। পাথরগুলো দেখে অনেক পুরাতন পাথর মনে হচ্ছে। একটি গাছে দেখুন কি পরিমাণ জাম্বুরা ধরে আছে এখানে, একদম আমার চোখের সামনে। এখন মিডিল পজিশনে আছি, চারপাশে দেখেন পাহাড় কিন্তু এই পাশে, আর মাঝখানে একটা গ্যালারির মতো করে দেয়, এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, তারপরে কিছু দোকানপাটও আছে, কেনাকাটা করছে। এই গ্যালারিতে ওঠার জন্য মাঝখানে একটা ব্রিজ করে দেয়া, 50 রুপি করে নিবে। ট্রেডিশনাল পোশাক, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম ট্রেডিশনাল পোশাক পরে ছবি তুলে আবার জমা দিয়ে যাবেন। ঝর্ণার ধারে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যাপারটাকে দেখলাম সবাই বেশ উপভোগ করছে, ছোট বড় সবাই। আবার ড্রেসেরও কিছু ধরন আছে যেটার একটি ক্যাটালগ লাগিয়ে রেখেছে, এবং কোন কোন পোজে ছবি তুলবে সেটাও কিন্তু তারাই দেখিয়ে দিচ্ছে। এখানটায় দেখতে পাচ্ছেন সেকেন্ড লেয়ারের পানি, আমরা আরো উপরে যাব, ওই যে ওই উপর পর্যন্ত ওঠা যাবে একদম। এখানকার যে ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কালারফুল এই ফুল গাছগুলো, মানে বিভিন্ন কালারের ফুল গাছ একই জায়গায় দেখতে খুবই চমৎকার লাগে দূর থেকে। নাম না জানা এমন অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি রক গার্ডেনে এসে। ফুল থেকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে সেটাও দেখতে পাচ্ছি একদম চোখের সামনেই। ঘুরে ঘুরে এখন উঠছি উপরের দিকে, আর এখান থেকে একবার এই পুরো ল্যান্ডস্কেপটা দেখো। এখান দিয়ে দুইটি রাস্তা চলে গেছে, একটা চলে গেছে এই পাশে আর একটা চলে গেছে এই উপরের দিকে। তো যদি এই পাশটা দিয়ে যান এই পাশটাও ঘুরতে পারবেন, অথবা এই পাশ দিয়ে উঠে ওই পাশ দিয়ে ঘুরে আবার কিন্তু এই পাশ দিয়ে নামতে পারবেন। সো আমরা এই পাশটা দিয়েই যাব এখন। এইটা আসলে কি ফুলের গাছ আমি জানি না, ফুলগুলো দেখতে খুবই চমৎকার। দিদি এই ফুলের নাম কি? ধুতরা। এটার কি আরো কালার হয়? সাদা। ও এটা ধুতরা ফুল, মাত্র নামটা জানলাম। আর এটার আর একটা ভেরিয়েন্ট হয় সাদা। এটা কি ফুল? মধু বল্লা বলে এগুলা রে, এগুলা বসে বসে মধু খাচ্ছে এবং এটা লাইভ দেখছি চোখের সামনে। পাথর দিয়ে একটা গেট বানানো আছে, আমি এখন এই গেটটার মধ্যে ঢুকবো। যদি এই পাথরটা মাথার উপরে পড়ে তাহলে তো পুরা শেষ। এই যে প্রথমে ভেবেছিলাম ছোটখাটো একটা প্লেস হবে, বাট এখন যত উপরের দিকে উঠছি মনে হচ্ছে যে জায়গাটা বিশাল বড়। পুরা
একটা পাহাড় এরকম ঘুরে ঘুরে উঠতে হবে এবং সব কিছু এক্সপ্লোর করতে হবে। এখান থেকে দেখালে একটু বুঝতে পারবেন, একটা রাস্তা গেছে এইদিকে, আর একটা ওই পাশ দিয়ে আসছে, আর একটা এই পাশ দিয়ে উপরের দিকে উঠেছে। এই পাশে আবার দেখুন পাহাড়, এই পাশে চারপাশে কিন্তু পাহাড়, মনে হবে আপনি নেচারের একদম মাঝখানটায় আছেন। দার্জিলিং ঘুরতে এসে কেউ যদি প্রকৃতির অনেক কাছে আসতে চান তাহলে আমি বলবো রক গার্ডেনে অবশ্যই আসবেন। পাহাড়, ঝর্ণা থেকে শুরু করে সবই পাবেন এখানে। আর সবাই মিলে আড্ডা দেয়া বা ছবি তোলার জন্যও জায়গাটি সেরা মনে হয়েছে আমার কাছে। রক গার্ডেন থেকে মাত্রই বের হলাম, আমার পিছনে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন, এখানে খাবারের দোকানপাট আছে। এই পাশেও কিন্তু এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে, বিশাল একটা এরিয়া। তবে এখন ওইদিকে যেতে নিলে অনেক সময়ের ব্যাপার, ওই পাশটা এখন আর যাব না। তবে এই পাশটা উপর থেকেই দেখে কিন্তু দারুণ লাগছে, ভালোই জায়গাটা, আমার কাছে খারাপ লাগে নাই ঘুরে। দার্জিলিং ভ্রমণে এসে যারা টয় ট্রেনে করে ঘুরতে চান তারা টিকিট নিতে পারেন এই স্টেশন থেকে। টয় ট্রেন আস্তে আস্তে চলে, যেটাই করে দার্জিলিং সাইট সিন করতে পারবেন বেশ ভালোভাবে। টয় ট্রেন নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী এপিসোডে। আর ফেরার পথেই লক্ষ্য করলাম এই অঞ্চলের নারী পুরুষেরা অনেক পরিশ্রমী। দিনের দার্জিলিং তো অনেক দেখলেন, চলেন এবার রাতের দার্জিলিং দেখাই আপনাদের। এই দোকানটা দেখুন, কত সুন্দর সুন্দর সুভেনিয়ার, তারপরে অ্যান্টিক কালেকশন এখানে আছে। এই পাশে একটা ট্রেন আমার খুবই পছন্দ হয়েছে, এই যে এই ট্রেনটা, কিন্তু এটার দাম অনেক বেশি, 2800 রুপি এই ট্রেনটার দাম। কত সুভেনিয়ার কালেকশন আছে এখানে। আমি অবশ্য একটা সুভেনিয়ার নিয়েছি, যে দার্জিলিং লেখা, এখানে একটা ট্রেনের ছবি, এটা খোদাই করা আর কি, হ্যান্ডমেড। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে। এইরকম একটা দোকানে ঢুকলে মনে হয় কি রেখে কি নিবেন, জাস্ট যেটাই দেখবেন শুধু নিতে ইচ্ছা করবে। দেখেন কত দারুণ কালেকশন এখানে। এখন আছি সেই বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে, পুরা মেঘ চলে আসছে। আসলে মেঘ বুঝতে পারবেন না ক্যামেরায়, ফোটা ফোটা পানি পড়ছে। এই যে রামাদা হোটেলের উপর দিয়েও একটু লক্ষ্য করে দেখেন, মেঘ কিন্তু উড়ে যাচ্ছে। আসলে দার্জিলিং এর এগুলোই হচ্ছে স্পেশাল ব্যাপার। দার্জিলিং শহরটা এখন কুয়াশায় ঢেকে গেলেও পর্যটকদের ভিড়ে গরম হয়ে আছে এখানকার মল রোড। মল রোডে তো এখনো প্রবেশ করিই নাই, ঢোকার আগেই যে পরিমাণ ভিড় ভাট্টা, রীতিমতো গরম লেগে যাচ্ছে এখন। বলতে গেলে বছরে প্রায় 12 মাসই সন্ধ্যার পর থেকে জাঁকজমক থাকে এই মল রোড। দোকানে দোকানে চলছে বিভিন্ন ডিসকাউন্ট অফার। তবে সবকিছুর মাঝেও দার্জিলিং এর চা কিনতে ভুলছে না কেউই। অনেক ধরনের চা পাওয়া যায় এই দোকানগুলোতে। ছোট, মাঝারি, বড়, কিন্তু ট্রেনগুলোর এত প্রাইস যা আপাতত আমার সাধ্যের বাইরে। এই দেখুন কত বড় বড় বাবল বানাচ্ছে এরা। মল রোডে অলরেডি কিন্তু মেঘ এখন চলে আসছে। এই পাশে খেয়াল করলে বুঝতে পারবেন, মেঘের মধ্যে এই যে লাইটের আলোয় মেঘগুলো কিন্তু দেখা যাচ্ছে। দারুণ না ব্যাপারটা? এটাই হচ্ছে দার্জিলিংয়ের স্পেশালিটি। এখানকার ওয়েদার এতটা সুন্দর, এই মেঘ যখন গায়ে লাগবে, এরকম পরিবেশ দিয়ে হেঁটে বেড়াবেন, সেটা কেবলমাত্র আসলেই বুঝতে পারবেন, ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না। সবাই মল রোড ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে। আর আগে অনেক স্ট্রিট ফুডের শপ ছিল এদিকে, বাট এখন সেটা উঠায়ে ওদের আলাদা একটা সাইড করে দিয়েছে, সবাই এখন নিচে বসে। ঘুরতে আসা পর্যটকদের কাছে রাতের বেলায় কেনাকাটা, খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা এই মল রোড। তাই এই জায়গাটাকেই বলা হয় দার্জিলিং এর প্রাণকেন্দ্র। মল রোডের অনেকটাই পিছন সাইডে চলে এসেছি এখন, আর এখানেই হচ্ছে সেই লেখাটা, আই লাভ দার্জিলিং। আমি এতক্ষণ মনে মনে এটাই খুঁজছিলাম যে এই লেখাটা কোথায়, এখন দেখে একদম লাস্টের সাইডে পড়ে গেছে। রাতের বেলা আমরা মল রোডের আশেপাশের জায়গাগুলো দিয়ে যখন ঘুরে বেড়াচ্ছিলাম, তখন খেয়াল করলাম খানিকটা দূরে কি আছে সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, এতটাই মেঘ চলে এসেছে। সব মিলিয়ে দারুণ উপভোগ করছি দার্জিলিং এর এই ওয়েদার। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন ভ্রমণ গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আর আবারও কিন্তু বলছি, দার্জিলিং ঘুরতে আসলে এখানকার চা কিনতে কিন্তু একদমই ভুলবেন না।